আমরা আজকে ক্লাস 10-এর অর্থাৎ মাধ্যমিকের পরিমিতির কিছু সাজেশন নিয়ে এসেছি, যে ইম্পর্টেন্ট কিছু অঙ্ক। ঠিক আছে, এবার প্রথম যে অঙ্কটা বলছে যে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল, ঠিক আছে, 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। এবার বলছে তাঁবুটির তীর্যক উচ্চতা যদি 7 মিটার হয়, তাহলে তাঁবুটির ভূমিতল, যেটা ভূমি, সেই ভূমিতলের ক্ষেত্রফল কত হবে। তাহলে এখানে আমরা আগে সূত্রগুলো দেখে নিই। যে এটা হচ্ছে একটা শঙ্কু, ঠিক আছে। এবার শঙ্কুর ক্ষেত্রে কি হয়, যে শঙ্কুর ভূমিটা হচ্ছে একটা বৃত্ত হয়। এবার শঙ্কুর যে অগ্রভাগ সেটা সূচালো হয়। এবার চারিদিকটা কিন্তু এটা রাউন্ড হয়ে যাচ্ছে। এইবার রাউন্ড হচ্ছে, এবার ভূমির যে ব্যাসার্ধ সেটা হচ্ছে আর, এবার লম্ব যে উচ্চতা সেটা হচ্ছে এইচ, আর এখানে তির্যকভাবে যেটা রয়েছে সেটা তির্যক দৈর্ঘ্য বলা হচ্ছে এল। এইবার তির্যক উচ্চতা এল একক, লম্ব উচ্চতা এইচ একক, ভূমির ব্যাসার্ধ আর একক হলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল হবে পাই আর এল। সূত্রগুলো ভালো করে মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে। আর শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল। এবার সমগ্রতল বলতে কি বোঝাচ্ছে, যে এখানে যে ছবিটা, এই ছবিটা এই যে পাশে যে তলটা রয়েছে বক্রতল, যেটা পাশের, প্লাস এই ভূমির তল। এইবার সমগ্র তলের এই যে ক্ষেত্রফল পাই আর ইন্টু আর প্লাস এল হলো, তো এখানে পাই আর স্কোয়ার হচ্ছে ভূমির ক্ষেত্রফল, আর পাই আর এল হচ্ছে বক্র ক্ষেত্রফল। তাহলে কমন নিলে এটা আসছে যে পাই, মনে না থাকলে এরকম মনে রাখতে হবে যে সমগ্র তলের ক্ষেত্রফল হলো যে এই যে শঙ্কুটা, এখানে যে শঙ্কুটা, শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফল, শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফল প্লাস হচ্ছে এই বক্রতলের ক্ষেত্রফল। তাহলে এটা করলে আমরা সমগ্রতলের ক্ষেত্রফল পেয়ে গেলাম। একইভাবে আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার ভূমির ক্ষেত্রফল গুণ এইচ। আর তির্যক উচ্চতা যদি বের করতে হয়, এই যে এখানে যে ছবিটা, এই ছবিতে কিন্তু এই যে লম্ব, এই যে এইচ, আর এই যে ব্যাসার্ধ আর পরস্পর 90 ডিগ্রি কোণ, এবং এলটা হচ্ছে এখানে এইভাবে তির্যকভাবে রয়েছে। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে 90 ডিগ্রি হওয়ার জন্য। তাহলে আমরা এখানে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করলে আমরা এল পাবো, যে এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা এল, যেটা হচ্ছে অতিভুজ হিসেবে কাজ করছে, তির্যক উচ্চতা ইকুয়াল টু রুটের ভেতরে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এবার অঙ্কটায় আসি। এবার অঙ্কটায় বলেছে যে একটা লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতি একটি তাঁবু একটা গঠন তৈরি করা হলো, যেমন ক্যাম্প বসে, ক্যাম্প করা হলো সেই তাঁবু দিয়ে। এবার সেটার হচ্ছে তাঁবু তৈরি করতে এত বর্গমিটার ত্রিপল লেগেছে। এবার 77 বর্গমিটার ত্রিপল বলতে এটা কি বলে দিয়েছে, যে পার্শ্বতলের ক্ষেত্রফল। এবার প্রদত্ত দেওয়া আছে কি তারটি তির্যক উচ্চতা এল ইকুয়াল টু 7 মিটার, এবং তাঁবুটির পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল ইকুয়াল টু 77 বর্গমিটার। এবার শর্তানুসারে কি হবে, যে পাই আর এল সূত্র জানি, যেটা পার্শ্বতলের ক্ষেত্রফল, যেটা 77 দিয়ে দিয়েছে। এবার এখান থেকে আমাদের উদ্দেশ্যটা কি, যে আরটা বের করা। এবার আর যদি আমরা বের করি, তাহলে বাকিগুলো সব ডান দিকে চলে যাবে। গুণ আকারে আছে তার জন্য 7 ভাগ হলো, আর পায়ের মান কি 22-এর 7, তো এটা গুণ আকারে আছে, ওই দিয়ে গেলে উল্টে যাবে, তাহলে 7/22 হলো। এবার কাটাকাটি কীভাবে করছি, 7-এর সঙ্গে 7 কাটা হলো। এবার এই 22-এ 11 দুগুণি 22 হয়, সেই 11 দিয়ে এই 77কে কাটলে 7-11-77 হলো, তাহলে 7/2 মিটার হলো। এটা থাকুক এরকম। তারপরে তাঁবুটির ভূমিতলের ব্যাসার্ধ আর ইকুয়াল টু 7/2 মিটার হলো, 7/2 মিটার হলো। এইবার তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বর্গমিটার হয়। তাহলে ভূমিতলের ক্ষেত্রফল, তাহলে ভূমিতলের যে ক্ষেত্রফলটা হলো, তাহলে এটা হলো এইবার 22/7 ইন্টু 7/2 তার হোল স্কোয়ার। এবার এখানে 22/7 থাকলো, 7/2টাকে দুবার লেখা হলো। তো এবার কি বলছে, যে এখানে যে 2 দিয়ে এই 22কে 11 দিয়ে কাটা হলো, এই 7 কাটা হলো, তাহলে এখানে কি পড়ে থাকছে, এই যে 7টা পড়ে থাকলো, আর এই যে 11, তাহলে 7-11-77 হলো, আর এই 2টা থাকলো। তাহলে এত বর্গমিটার, এটাকে ভাগ করলে 38.5 হবে, ঠিক আছে। কারণ 38 গুণ 2 করলে 76, তাহলে 38.5 বর্গমিটার। পরের অঙ্ক। এবার যদি এখানে বুঝতে অসুবিধা হয়, ঠিক আছে, ভিডিওটাকে আবার দেখে নিলে তোমরা আবার অবশ্যই বুঝতে পারবে। তারপরে পরে যে অঙ্কটা রয়েছে, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের তিনটি নিরেট তামার গোলক, তিনটি তামার গোলক রয়েছে যাদের ব্যাসার্ধ আলাদা, গলিয়ে একটি বড় নিরেট গোলক তৈরি করা হলো। এইবার বড় গোলকের ব্যাসার্ধ কত হবে সেটা বের করতে বলেছে। এবার গোলকটা দেখি। এবার এটা বৃত্তের মতো মনে হচ্ছে, কিন্তু একটা গোলক ধরে নাও। এবার এই গোলকের ব্যাসার্ধ আর হলে গোলকের সমগ্রতল বা বক্রতলের ক্ষেত্রফল হয় 4 পাই আর স্কোয়ার বর্গ একক।
এইবার গোলকের আয়তনের সূত্র কি হয়, 4/3 πr³ ঘন একক। এবার অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে, অর্ধগোলক চলে আসছে। এবার অর্ধগোলক মানে এই এই যে ছবিটা রয়েছে, এই ছবিটাকে যদি অর্ধেক কাটা হয়, যেমন বাটি, একটা বাটি, তো বাটির উপরের তলটা হচ্ছে বক্রতল, কিন্তু ভূমির যে তলটা সেটা একটা বৃত্তের তল হবে। তো তখন সমগ্রতলের ক্ষেত্রফল হয়ে যাবে যে 2πr²। এটা কেন হলো, কারণ অর্ধগোলক বলেছে, তাহলে যে টোটাল মানে মেন যে গোলকটা তার অর্ধেক হয়ে যাবে এটা, তাহলে 2πr²। আর ভূমির যে ক্ষেত্রফল সেটা πr², তাহলে 3πr² বর্গ একক হচ্ছে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। এবার অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল কী হবে, বক্রতলের ক্ষেত্রফল 2πr² বর্গ একক। এবার অর্ধগোলকের আয়তন কী হবে, যেটা আমরা সম্পূর্ণ গোলকের আয়তনের সূত্র ছিল 4/3πr³, তাহলে এর অর্ধেক, তাহলে 2 দিয়ে ভাগ করলে কী হয়ে যাবে, 2/3πr³ ঘন একক। এবার অঙ্কটাই আসি। অঙ্কটাই কি বলেছে, যে অঙ্কটাই বলেছে যে এখানে প্রশ্নানুযায়ী যে ধরি বড় গোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর হবে। এবার প্রশ্নানুযায়ী কি হয়েছে, যে 3টি ছোট গোলকের একত্রিত যে আয়তন সেটা বড় গোলকের আয়তনের সমান হবে, প্রশ্নে যেইভাবে বলেছে। তাহলে এবার প্রশ্নানুসারে আমরা কি করতে পারি, যে 4/3πr³, এই আরটা হচ্ছে বড় যে গোলক সেইটা। এবার ছোট গোলকগুলো মিশে এইগুলো তৈরি হচ্ছে, মানে ছোট গোলকগুলো যদি গলিয়ে দিই বা যে কোনোভাবে যদি মিলিত করতে পারি, তাহলে এই আয়তনটা এর সমান হবে। তাহলে সেখানে 4/3, প্রথম গোলকের ছোট গোলকের ব্যাসার্ধ বলেছে 3, তাহলে 3 হলো, তাহলে এখানে 4 হলো, এখানে 5 হলো, তাহলে সবগুলোর ক্ষেত্রে আয়তনটা যোগ করা হলো। এইবার এখানে প্রত্যেকটা থেকে 4/3π আমি কমন নিতে পারি, আর এখানে 4/3πটা এখানে থাকলো, তো দুদিক থেকে এটা কেটে যাবে, তাহলে এখানে r³ থাকলো। এইবার এখানে 3 করলে কত হয়, 27 হয়, 4 করলে 64, আর 5 করলে 125, এগুলো যোগ করলে 216 আসবে। তাহলে এর যে √3 বের করলে, এর হোল কিউবের থেকে √3 বের করলে 216 6 সেমি হবে। তাহলে 6 সেমি কী বেরোলো, সেই বড় গোলকের কী বেরোলো, ব্যাসার্ধটা। এবার এখানে বলেনি, তাও এখানে এক্সট্রা করা হলো, যে যদি বলে বড় গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল কি, তাহলে বড় গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র 4πr² বর্গ সেমি হবে। তাহলে মানটা বসানো হচ্ছে 4 × 22/7, 6 × 6। এবার 22/7-এর মান আমরা যদি পয়েন্টে যদি বের করি, তাহলে 3.14 হয়। ঠিক আছে, এবার কি করে এবার গুণটুন করে দেখানো হলো যে 452.16 এত বর্গ সেমি এর কি হচ্ছে, এর এখানে পার্শ্বতলের ক্ষেত্রফল বেরোচ্ছে। ঠিক আছে, এবার আমরা পরের অঙ্কে যাব। পরের অঙ্ক থেকে কি বলেছে, যে 8 সেমি ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে, ঠিক আছে, এবার কি বলছে, যে 8 সেমি ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে। তো এর আগে কি অঙ্ক ছিল, যে ওখানেও কিছু বল মানে মিলিত হয়ে একটা বড় গোলক তৈরি করেছিল, এখানেও সেরকমই বলেছে যে 8 সেমি ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলকে, ঠিক আছে, গোলককে গলিয়ে বা বলকে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে। এবার ধরি বড় নিরেট গোলককে গলিয়ে 1 সেমি ব্যাসার্ধের এক্সটি ছোট নিরেট গোলক তৈরি করা যাবে। এবার প্রশ্নানুসারে কি হবে, এবার প্রশ্নানুসারে যে আমাদের 1 সেমি, এবার বলছি যে 1 সেমির আমাদের গোলক তৈরি করতে হবে 8 সেমি ব্যাসার্ধের বড় গোলক থেকে। তো এখানে আমাদের ছোট গোলকের, এবার ছোট গোলকটা কতগুলো থেকে বড় গোলক তৈরি, মানে বড় গোলক থেকে কয়টা ছোট গোলক তৈরি হবে, ধরেছি এক্সটি। তাহলে ছোট গোলকের আয়তন হবে এটা 4/3π, এবার ওর ব্যাসার্ধ বলেছে 1, তাহলে 1-এর হোল কিউব ইন্টু এক্সটি তৈরি হবে, তাহলে এটা বড় গোলকের আয়তনের সঙ্গে সমান হবে 4/3π 8-এর কিউব, 8 বলেছে বড়টার ব্যাসার্ধ। তাহলে এখান থেকে x ইকুয়াল টু কী হবে, x ইকুয়াল টু যেটা এবার 4/3π কেটে গেল দুদিক থেকে। এবার এখানে 1-এর কিউব মানে একই হবে, তাহলে 1-এর কোনো অর্থ নেই, এবার হচ্ছে একটা x গুণ হয়ে গেল, ঠিক আছে, এবার x থাকলো। এবার এদিকে যেটা 8-এর কিউব হচ্ছে, তাহলে 8-এর কিউব করলে আমাদের 512টি হচ্ছে। তাহলে এই অঙ্কে বলেছে যে বড় গোলকের ব্যাসার্ধ 8 সেমি, এবার সেখান থেকে 1 সেমি ব্যাসার্ধের আমরা কতগুলো গুলি তৈরি করতে পারবো, তাহলে আমরা কতগুলো পেলাম, 512টি পেলাম। পরের অঙ্ক 4 দাগ কি বলছে, যে একটি ফাঁপা লম্ববৃত্তাকার চোঙাকৃতি, এবার বলেছে চোঙ চলে এসছে, ঠিক আছে, ফাঁপা লম্ববৃত্তাকার চোঙাকৃতি লোহার নলের মানে বাইরের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি এবং অন্তর ব্যাসার্ধ, ভেতর আরেকটা ব্যাসার্ধ আছে তার 4 সেমি,
এবার নলটির সমগ্রতলের ক্ষেত্রফল এত 1188 বর্গ সেমি হলে নলটির দৈর্ঘ্য কত হবে। এবার আমরা সূত্রে চলে আসবো। আর ছবিটা দেখো যে এখানে একটা চোঙ রয়েছে। এবার চোঙের ক্ষেত্রে এটা ফাঁপা চোঙ হলে এবার এর ভেতরে একটা ব্যাসার্ধ রয়েছে যেটা R2 ধরা হয়েছে, ভেতরের যে ছোট ব্যাসার্ধ। এবার বাইরের যেটা বড় ব্যাসার্ধ ব্যাসার্ধটা কেন্দ্র থেকে তল পর্যন্ত হবে। তো ভেতরের তল, কেন্দ্র থেকে নিয়ে ভেতরের তল যেটা রয়েছে সেই ব্যাসার্ধটা R2, আর কেন্দ্র থেকে নিয়ে একদম বাইরের যে তলটা রয়েছে সেই ব্যাসার্ধটা R2। তো এখানে দেখে বোঝা যাচ্ছে যে R2টা এখানে R2 থেকে R1টা বড়, আর এইচটা হচ্ছে এই চোঙের বা এই দণ্ডের বা যে পাইপটা রয়েছে বা যে নলটা রয়েছে তার উচ্চতা হচ্ছে এইচ। এবার চোঙের পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল কি হয়, 2πr। 2πrটা হচ্ছে বৃত্তের পরিধি ইন্টু এইচ, এত বর্গ একক। চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল কি হয়, সমগ্রতল কীভাবে হবে, সমগ্রতল বলতে হচ্ছে বক্রতলটা আর এই যে দুই পাশে দুটো ভূমিতল, তাহলে সমগ্রতল হবে। তাহলে 2πr ইন্টু এইচ, এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। এইবার ভূমির ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πr স্কোয়ার, কারণ বৃত্ত হয় কিন্তু দুই দিকে দুটো থাকার জন্য 2 গুণ হয়েছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 2πr দুটোর থেকে কমন গেলে এইচ প্লাস আর হচ্ছে। এবার অঙ্কে যদি কখনো বলে দেয় যে একদিক খোলা রয়েছে, কোনো একটা জিনিস, কোনো একটা বোতল বা কোনো একটা নল বা কোনো একটা পাইপের একদিক খোলা একদিক বন্ধ, তাহলে এখানে কিন্তু সমগ্রতলের ক্ষেত্রফল কিন্তু এখানে 2πr ইন্টু এইচ, এই বক্রতলটা তো থাকবেই কিন্তু এখানে 2 গুণ হবে না, কারণ একদিকটা খোলা যদি থাকে তাহলে এখানে πr স্কোয়ারই হবে, কিন্তু দুই দিক যদি বন্ধ হয় তখনই 2 গুণ হবে, ঠিক আছে। আর চোঙের যে আয়তন সেটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল, ভূমিটা বৃত্ত হয় তাই πr স্কোয়ার, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা এইচ, এত ঘন একক। এবার অঙ্কে আসি। এবার অঙ্কে কিন্তু বলেছে যে 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 এখানে আমরা ধরে নিলাম যে বাইরের বহির্ব্যাসার্ধ R1 = 5 সেন্টিমিটার এবং অন্তর্ব্যাসার্ধ R2 = 4 সেন্টিমিটার। একটু বুঝে নাও, একটু লেখাতে একটু অসুবিধা হয়েছে। যে বহির্ব্যাসার্ধ R1 = 5 সেন্টিমিটার আর অন্তর্ব্যাসার্ধ R 4 সেন্টিমিটার। এবার বলেছে যে ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের লোহার নলের পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা সূত্র কি জানি, 2πr ইন্টু এইচ, এত বর্গ সেমি পার্শ্বতলের ক্ষেত্রফল। এবং নলটি দুটির ভূমিতে পুরু অংশের, এবার যে ভূমি যেটা রয়েছে দুই দিকে দুটো, এবার সেই হিসাবে যে পুরু অংশটা রয়েছে তার ক্ষেত্রফল। এবার কিন্তু এটা কিন্তু তোমার এই চোঙে কিন্তু পুরোটা কিন্তু ভরাট নেই, শুধু কিছুটা অংশ পুরু রয়েছে, সেই পুরু অংশের ক্ষেত্রফল হচ্ছে πr1 স্কোয়ার। ছবিতেই বলা হয়েছে যে এখানে R1টা R2 এর থেকে বড়, R2টা থেকে R1টা বড়। এবার এর জন্য পুরু অংশের যে ক্ষেত্রফল হবে πr1 স্কোয়ার মাইনাস πr2 স্কোয়ার। তাহলে এখানে পাইটা যদি কমন নিই, এবার R1 এর মান 5 বলে দিয়েছে, ঠিক আছে। এখানে এই দেখো, এই যে R1 এর মান হচ্ছে 5 আর R2 এর মান হচ্ছে 4। তো সেই হিসাবে এখানে R1 এর মান 5 এর স্কোয়ার, R2 এর মান 4 এর স্কোয়ার, তাহলে 5 5 25 আর 4 এর স্কোয়ার হলে 16। এবার কিন্তু এটা কিন্তু একটা বেরোচ্ছে, এখানে কি হচ্ছে, এখানে একটা হচ্ছে, তার জন্য এখানে আমরা 2 গুণ করব। এখানে কি করব, 2 গুণ করব, কারণ দুই দিকে দুটো তল রয়েছে। তাহলে 2 গুণ করলে আমরা কি পেলাম, যে দুই দিকে 2 গুণ করলে টোটাল আমরা ওই পুরো অংশটার ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাহলে এখানে এই যে 25 থেকে 16 বিয়োগ করলে 9 হয়, তার সঙ্গে 2 গুণ করলে 9 2 18। এবার এখানে আমরা প্রথমত এই যে পার্শ্বতলটা দেখলাম বা বক্রতল এত হলো, আর পুরো অংশের যে ক্ষেত্রফল সেটা এটা হলো, ঠিক আছে। এবার প্রশ্নানুসারে যেটা হবে যে এই টোটাল যে ক্ষেত্রফল সেটা বলে দিয়েছে 1188, তাহলে 2πr1h। এইবার এখানে এই যে পার্শ্বতলের সূত্র হচ্ছে 2πr ইন্টু এইচ, কিন্তু এখানে R1 নিচ্ছি কেন, কারণ R1 বলতে হচ্ছে এখানে যে 2πr1h প্লাস এখানে পাই ইন্টু 18। এবার এখানে এত হলো, এবার এখান থেকে কমন যাচ্ছে 2π। দেখো এখানে প্রশ্নানুসারে যেটা হবে, দেখো যে এখানে যে চোঙটা ছিল, এখানে যে চোঙটা ছিল, ছবিতে দেখো চোঙটা, এই চোঙটা, এবার এই চোঙটার ক্ষেত্রে কি বলেছে যে সমগ্রতলের ক্ষেত্রফল। এবার এই যে দুটো ভূমির ক্ষেত্রফল হবে। এইবার বাইরে এই যে R1 এর জন্য যে বাইরের যে পার্শ্বতল বা বক্রতল তার একটা ক্ষেত্রফল। এইবার ভেতরে যে R2, এবার R2 এর জন্য ভেতরে আরেকটা তল রয়েছে, তো এবার সার্কুলার মানে পুরো বৃত্তাকার আকারে পুরো একটা তল ভেতরে একটা রবে, তাহলে 3টে তল হচ্ছে, দুটো ভূমিতল, একদম বাইরের বক্রতল আর একটা ভেতরের বক্রতল, এটা হচ্ছে এখানে সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে এখানে সমগ্রতলের ক্ষেত্রফল হয়ে যাচ্ছে কয়টা, 3 রকম।
একটা হচ্ছে দুটো ভূমিতল, একটা হচ্ছে ভেতরের R2 এর জন্য ভেতরের বক্রতল, আরেকটা হচ্ছে R1 এর জন্য একদম বাইরের বক্রতল। তার জন্য এবার আমরা প্রশ্নানুসারে যেটা করব সেটা হচ্ছে যে 2 পাই R1 ইন্টু এইচ প্লাস, এবার পাই ইন্টু 18 কোথার থেকে পেয়েছি, পাই আর ইন্টু এটা পেয়েছি আমরা কি, যে এখানে যে নলটির দুটি ভূমিতে পুরু অংশের ক্ষেত্রফল পাই R1 স্কোয়ার মাইনাস পাই R2 স্কোয়ার, দুটি যেহেতু তল তাই গুণ 2 করে আমরা কত পেয়েছিলাম, পাই 18। তার জন্য আমরা এখানে সেটা লিখলাম যে পাই 18 প্লাস 2 পাই R2 এইচ, এই যে সমতলের ক্ষেত্রফল এটা বলে দিয়েছে। এইবার এই পুরোটা থেকে আমরা 2 পাই কমন নিতে পারি, তাহলে 2 পাই কমন নিলে এখানে R1 এইচ থাকবে, তা R1 এর মান আমরা 5 দেখেছি, 5H, এখান থেকে 2 পাই কমন নিয়ে নিয়েছি তাই 9 থাকলো, প্লাস এখান থেকে আমরা 2 পাই কমন নিয়েছি, R2 এর মান 4 বলেছে তাহলে 4H হলো ইকুয়াল টু এত। এবার এখান থেকে 9 প্লাস এই যে 5 আর 4 9H হয়ে গেল। এবার 2 পাইটা ওইদিকে গেলে কি হবে, এবার এটা গুণ আকারে আছে তাহলে 2টা ভাগ হলো, এবার 22-এর 7 হয় পাই, পাইয়ের মান 22-এর 7, এটা উল্টে গেলে 7/22। এবার এটা যেহেতু হচ্ছে, এবার কাটাকাটি করলে কি হচ্ছে যে প্রথমে এই 22-এর 11 দিয়ে উপরটাই কাটলাম, তাহলে উপরে 108 হলো, 11কে 11 শূন্য, তারপরে 8 11 88 করার পর এবার এই যে 2 আর এই যে 2 4, এবার 4 দিয়ে 108কে যদি কাটি, 4 দুগুণি 8, 4 7 28, এবার এই 27 আর 7 গুণ করলে 189 হয়, আর এদিকে যে 9, এই 9টা ডান দিয়ে গেলে বিয়োগ হবে তাহলে 180, এই 9টা গুণ আকারে ছিল, এই গুণ আকারে এদিকে গেলে 9 দিয়ে ভাগ হলো, তাহলে 9 দিয়ে কাটাকাটি করলে 20 সেন্টিমিটার হলো। তাহলে ওই নলটার উচ্চতা 20 সেন্টিমিটার আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে কাটাকুটি বুঝতে হবে যে প্রথমত এখান থেকে প্রত্যেকটা থেকে 2 পাই কমন নেওয়া হলো, কমন নেওয়ার পরে এখানে R1 R2 এর মানটা বসানো হলো, বসানোর পরে 5H প্লাস 9 প্লাস 4H ইকুয়াল টু 1188 থাকলো। এবার এখান থেকে আমরা 9 প্লাস 9H পেলাম, 2 পাইটা ওদিকে গেলে এখানে পায়ের মানটা বসানো হলো, উল্টে গেল 7/22, এখানে 11 দিয়ে কাটাকাটি করা হলো, প্রথমে 1188 আর 22-এর ভিতরে 11 দিয়ে কাটাকাটি করা হলো, 2 থাকলো 108 হলো। এবার এই যে 2 দুগুণি 4, এই 4 দিয়ে 108কে কাটলে 27 হবে, এবার 27 গুণ 7 করলে 189 হবে। এইবার এখানে এই যে 9টা এদিকে যদি নিয়ে আসি তাহলে বিয়োগ হবে, বিয়োগ হলে 180 হচ্ছে, এবার এই 9টা গুণ আকারে আছে এইচের সঙ্গে, তাহলে 9 দিয়ে ভাগ করলে 20 সেন্টিমিটার হলো। এবার আমরা পরের অঙ্কটা দেখব। এবার 5 দাগে কি বলছে যে 1 সেমি ও 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলককে গলিয়ে 1 সেমি পুরু ফাঁপা গোলকে পরিণত করা হলে গোলকটির বাইরের বক্রতলের ক্ষেত্রফল কি হবে, বক্রতলের ক্ষেত্রফল কত হবে। তাহলে কি বলছে, 1 সেমি ও 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলককে গলিয়ে 1 সেমি পুরু ফাঁপা গোলকে পরিণত করা হলে, ঠিক আছে, 1 সেমি ফাঁপা গোলকে পরিণত করা হচ্ছে, তাহলে গোলকটির বাইরের বক্রতলের ক্ষেত্রফল কত হবে। তাহলে এখানে কি বলছে যে 1 সেমি ও 6 সেমি ব্যাসার্ধের দুটি নিরেট গোলকের মোট আয়তন কি হবে, তাহলে 4/3 পাই তো কমন যাবে দুটোতেই, তাহলে 1 এর কিউব প্লাস 6 এর কিউব, তো 1 এর কিউব 1 হবে, 6 এর কিউব 216 হয়, তাহলে এখানে 4/3 পাই ইন্টু এইটা 217 এত ঘন সেমি। তাহলে এটা আমরা যে দুটো গোলক বলেছে 1 সেমি আর 6 সেমি, 1 সেমি আর 6 সেমি যে দুটো ব্যাসার্ধের দুটি নিরেট গোলক বলেছে তার টোটাল আয়তন আমরা বের করলাম 4/3 পাই 217 ঘন সেমি। এবার কি বলছে যে এইবার যে নতুন 1 সেমি পুরু ফাঁপা গোলক তৈরি হলো তার আয়তন হবে, যে ফাঁপা গোলকটা তৈরি হলো সেটা হচ্ছে 4/3 পাই 217 ঘন সেমি, যেটা বের করলাম। এইবার এখান থেকে যে 1 সেমি পুরুর যে ফাঁপা গোলক তৈরি হলো তার পুরুত্ব কি বলেছে 1। এইবার ধরি নতুন ফাঁপা গোলকের অন্তর্ব্যাসার্ধ, ভেতরের ব্যাসার্ধ ক্যাপিটাল আর, তাহলে বাইরের ব্যাসার্ধ কি, পুরু যেহেতু 1 সেমি তাহলে r+1 লিখতে পারি, এত একক। এইবার প্রশ্নানুসারে কি হবে, প্রশ্নানুসারে হচ্ছে 4/3 পাই, এবার যে পুরু যে অংশটা তার আয়তন বের করতে গেলে কি হবে, যে পুরো বাইরের যে ব্যাসার্ধ তার জন্য যে আয়তন, তার থেকে ভেতরের যে ব্যাসার্ধ তার দরুন যে আয়তন, সেইটা বিয়োগ করলে আমরা আয়তনটা পেয়ে যাব, মানে গোলকটার আয়তনটা কত। তাহলে এখানে আর ধরে নিয়েছি r+1, এবার 4/3 দুটোতে কমন রয়েছে, তার দুদিক থেকে 4/3 পাই কেটে যাবে। এবার এটা সূত্রে যদি ভাঙি r² প্লাস 2ab হচ্ছে 2r b 1,
তাহলে 2r হলো প্লাস 1, 1 স্কোয়ার করলে 1 হবে, মাইনাস আর স্কোয়ার, আর স্কোয়ার কেটে গেল, এখানে 217 হলো কারণ এটা কেটে গেছে। এবার 2r ইকুয়াল টু কী হবে, 2r ইকুয়াল টু হবে 217 মাইনাস 1। তো এবার হচ্ছে 217 থেকে একবার দিলে 216, এবার দুইটা এখানে গুণ আকারে আছে, 2 দিয়ে ভাগ করলে এখানে কত হচ্ছে 108। এবার কি বলছে তাহলে, যে নতুন ফাঁপা গোলকের বহির্ব্যাসার্ধের দৈর্ঘ্য কি হচ্ছে, এবার বাইরের যেহেতু ব্যাসার্ধ আমরা কি ধরেছিলাম 8+1, তাহলে এখানে কত হবে 108+1, 108+1। এবার 108+1 করলে 109 সেমি হলো। এবার অতএব নতুন ফাঁপা গোলকের বাইরের যে বক্রতল, এবার বাইরের বক্রতল অবশ্যই বাইরের যে ব্যাসার্ধ সেটা নিয়ে হবে, তাহলে বাইরের বক্রতলের ক্ষেত্রফল কি হবে পাই আর স্কোয়ার, এত বর্গ সেমি। তাহলে পাইয়ের মান হচ্ছে 22/7 হলো, আর এর মান 109 বেরোলো, তাহলে সেটা বসানো হলো। এবার এটা ক্যালকুলেশন করলে এবার পাইয়ের 22/7 মান 3.14 নিলাম, আর এখানে 109 আর 4 গুণ করলে দেখো এটা আসে, এটা দেখে নিও যে এটা কি করে আসছে, এই যে গুণ করলে টোটাল এই যে এত দাঁড়াচ্ছে, ঠিক আছে, এত বর্গ সেমি। এত বর্গ সেমি হচ্ছে কি তাহলে ওই গোলকের বাইরের ব্যাসার্ধ। এবার পরের অঙ্কে যাব। এবার আমরা 6 দাগ দেখছি, কি বলছে 2.1 মিটার দীর্ঘ আর 1.5 মিটার প্রস্থের একটি আয়তঘনাকার চৌবাচ্চার অর্ধেক, কি বলছে অর্ধেক জলপূর্ণ আছে। এবার ওই চৌবাচ্চায় আরও 650 লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে, মানে জলের যে গভীরতাটা সেটা কতটা বৃদ্ধি পাবে। এইবার আমাদের ব্যাপারটা বুঝতে হবে, তাহলে অঙ্কটা কি বলছে যে কতটা বৃদ্ধি পাবে। এবার এখানে যে 2.1 আর 1.5 মিটার প্রস্থ বলেছে, এইবার এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে 1 ঘন ডেসিমিটার, এই যে মিটার বা সেন্টিমিটার যাই থাকুক সেটাকে ডেসিমিটারে যদি পরিবর্তন করা হয় তাহলে সে তার আয়তন কী হবে 1 ঘন ডেসিমিটার, 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার হয়। এবার আমরা সূত্রগুলো দেখে নেব। যে এই যে ছবিটা এটা বলছে একটা ঘনকের কি হয়, যতগুলো বাহু আছে সব বাহুর দৈর্ঘ্য একই হবে। তো ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ হলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল 6a² হবে, কারণ ঘনকের ক্ষেত্রে 6টা তল হয়। এবার এক একটা তলই হচ্ছে এখানে বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্র হওয়ার জন্য এক একটা তলের ক্ষেত্রফল a², তাহলে 6টা তল আছে তার জন্য 6a² বর্গ একক হবে। ঘনকের আয়তন কি হয় a³ হবে। ঘনকের কর্ণের দৈর্ঘ্য হয় √3a একক, √3a একক। কী করে পেলাম, কারণ রুটের ভেতরে প্রত্যেকটা বাহুর হোল স্কোয়ার করবো, তাহলে 3a² হবে, তার থেকে রুটের থেকে a² এ বেরোবে আর 3টা থাকবে। এবার সমকোণী চৌপল, এটা সমকোণী চৌপল বা আয়তঘনাকার, কারণ এখানে 3টে বাহুই অসমান হবে, দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা 3টে আলাদা হবে। তাহলে বস্তুর উচ্চতা প্রস্থ দৈর্ঘ্য অসমান হলে এবার উচ্চতাকে a, প্রস্থকে b আর দৈর্ঘ্যকে c একক যদি ধরা হয়, তাহলে আয়তঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কী হবে 2 × 2 গুণ হবে, কারণ পরস্পর বিপরীত দিকে দুটো একই রকম হবে। তাহলে কি বলছে ছবিতে, যে পরস্পর বিপরীত দিকে দুটো একই রকম হবে। এবার এখানে ক্ষেত্রফল 2 × ab, এটা কি এখানে দৈর্ঘ্য, এটা বিটা হচ্ছে প্রস্থ, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তারপর প্রস্থ গুণ উচ্চতা, তারপর কি হবে প্রস্থ গুণ উচ্চতা, বিটা হচ্ছে প্রস্থ, সি হচ্ছে না, এখানে এটা উচ্চতা ধরা হয়েছে, ঠিক আছে, এ উচ্চতা, বিটা হচ্ছে প্রস্থ, তারপর বিটা হচ্ছে প্রস্থ, সিটা হচ্ছে দৈর্ঘ্য, তারপর হচ্ছে উচ্চতার সঙ্গে আবার দৈর্ঘ্যের গুণ, আর হচ্ছে এখানে প্রস্থ গুণ দৈর্ঘ্য, আর এখানে দৈর্ঘ্য গুণ উচ্চতা আবার দৈর্ঘ্য প্রস্থ গুণ উচ্চতা আবার দৈর্ঘ্য গুণ উচ্চতা। তাহলে এইটা করলে আমরা সমতলের ক্ষেত্রফল পেলাম। এবার আয়তন, আয়তঘনকের আয়তন হচ্ছে ABC ঘন একক, 3টের গুণ করলে আমরা আয়তন পেয়ে যাব। এবার আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য কী পাবো, যে রুটের ভিতরে a² + b² + c², মানে উচ্চতা প্রস্থ আর দৈর্ঘ্য সবগুলোর বর্গের সমষ্টি রুট করলে আমরা কর্ণের দৈর্ঘ্য পাবো। এবার অঙ্কে চলে আসি। অঙ্কে কি বলছে যে 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার জানতে হবে। এবার আয়তঘনাকার চৌবাচ্চার ভূমির ক্ষেত্রফল কী হবে 21 × 15 = হচ্ছে 315 বর্গ ডেসিমিটার, তাহলে এটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল। এবার ধরি যে এত লিটার জল ঢাললে x ডেসিমিটার জলতল উঠবে বা বৃদ্ধি পাবে, তাহলে শর্তানুসারে কী হবে, ভূমির যে ক্ষেত্রফল সেইটা গুণ যদি উচ্চতা হয় সেটাই তো সেই আয়তন, জলের আয়তন, তাহলে 315 গুণ x = এত। তবে এখানে কাটাকাটি করলে কি হবে, যে এখানে 5 দিয়ে কাটাকাটি করা হয়েছে,
তো এখানে 130/63 করলে আমাদের 2.06 এত ডেসিমিটার আসবে। এবার ডেসিমিটারকে যদি মিটার করা হয় তাহলে এখানে এক ঘর আগে পয়েন্টটা সরে আসবে, কারণ মিটার তারপর ডেসিমিটার হয়, তাহলে ছোট থেকে বড়তে আসলে 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা হবে। ঠিক আছে, এরপরের অঙ্ক, একটি লম্ব চমাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং আয়তন 924 ঘনমিটার। এবার এই স্তম্ভের ভূমির ব্যাস ও উচ্চতা কত? তাহলে এখানে কি বলছে যে প্রথমত একটি লম্ব চমাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, কত দিয়েছে? 264 বর্গমিটার, এবং আয়তন দিয়ে দিয়েছে এত। তাহলে প্রথমত আমরা ধরে নিচ্ছি যে ধরি লম্ব চমাকৃতি স্তম্ভের ভূমির ব্যাসার্ধ ক্যাপিটাল আর, একইভাবে লম্ব চমাকৃতি স্তম্ভের উচ্চতা এইচ, স্মল এইচ। এবার প্রথম শর্তানুসারে কি হবে, যে ভূমির পরিধি, ঠিক আছে, পরিধি গুণ এইচ করলে আমরা কি পেয়ে যাবো? বক্রতলের ক্ষেত্রফল পেয়ে যাবো, যেটা 264 বলেছে। এবার এখান থেকে আমরা পাই আর এইচ ইকুয়াল টু কী পাবো? 264/2 132। এটাকে 1 নম্বর সমীকরণ দেওয়া হলো। দ্বিতীয় শর্তানুসারে কি বলেছে, যে আয়তন, এবার পাই আর স্কোয়ার ইন্টু এইচ আয়তন হয়, তাহলে সেটা বলেছে এত ঘন মিটার, এই যে এত ঘন মিটার বলেছে। তাহলে দ্বিতীয় শর্তানুসারে এটা হলো। তো এখান থেকে আমরা পাই আর এইচ বের করলাম, তো এখানে 924/r হলো, এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। এবার 1 নং ও 2 নং সমীকরণ তুলনা করে পাই, তাই দুটোতেই কি আমরা পাই আর এইচ আছে, তাহলে দুটো আমরা সমান করতে পারি। তাহলে এখানে 924/r ইকুয়াল টু 132 করতে পারি। তাহলে এখান থেকে আর ইকুয়াল টু কী হবে? এই যে 132 নিচে কিছু নেই, মানে 1 আছে, 1-এর সঙ্গে 924 গুণ হবে, আর 132-এর সঙ্গে আর গুণ হবে, তাহলে আর ইকুয়াল টু কী হবে? 924/132। এবার এটাকে কাটলে 7 হবে, তাহলে আর ইকুয়াল টু আমরা কত পেলাম? 7 পেয়ে গেলাম, আর ইকুয়াল টু। তাহলে এরপরে কী হবে, যে লম্ব চমাকৃতি স্তম্ভের ভূমির ব্যাস কী হবে? ব্যাস ইকুয়াল টু 2r হবে। আমাদের উত্তরে 2r চেয়েছে ব্যাস, তার জন্য 7 গুণ 2, তাহলে 14 মিটার হবে। এইবার আমাদের কিন্তু আরেকটা বের করতে বলেছে এইচ, তো আর এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তো 1 নম্বরে কি ছিল? 2 পাই, এখানে কি এটা আর এইচ ইকুয়াল টু 264 বলেছে, তো পাইয়ের মান বসানো হলো, আর এর মান 7 পেয়েছি, 7 বসানো হলো। এবার হচ্ছে এইচ ইকুয়াল টু কী হবে? এবার এখান থেকে 7 7 কেটে গেল, তাহলে 22 ইন্টু 2 ওই দিকে গেলে ভাগ হবে, তো এখানে 22 আর 2 দিয়ে যদি কাটা হয় তাহলে এখানে কত হচ্ছে? 6। প্রথমে 22 দিয়ে যদি কাটি, তো 22 22 44, 22 দুগুণে 44, 12 হলো, 2 দিয়ে কাটলে 6, তাহলে উচ্চতা কত হয়ে গেল? চোঙের উচ্চতা 6 মিটার। এরপরের অঙ্ক, এবার বলেছে যে ঘনাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে। এবার চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরবে? এবার চৌবাচ্চার সম্পূর্ণ জলের পরিমাণ কি হবে? যে ধার বলেছে, এবার ঘনক যেহেতু, তাহলে ঘনকের আয়তনের সূত্র a কিউব, তাহলে 12 কিউব এত ঘন ডেসিমিটার হবে। এবার 12 গুণ 12 এইভাবে রেখে দেওয়া হলো, এত হবে। তারপর ধরি যে প্রতিটি বালতিতে জলের পরিমাণ x লিটার, ঠিক আছে, কি বলেছে? x লিটার, এখানে ঘন ডেসিমিটার করা হয়েছে, ঠিক আছে, ঘন ডেসিমিটার। এবার এখানে কিন্তু 1.2 মিটার বলেছে, এবার মিটার, এবার লিটারে যদি বের করতে হয় তাহলে সর্বদাই আমাদের সেন্টিমিটার মিটার যাই থাকুক সেটাকে ডেসিমিটার করে নিতে হবে। এর সঙ্গে মিটার থেকে ডেসিমিটার করতে গেলে 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা কী হয়ে যাবে? 1.2 থেকে 12 হয়ে যাবে। তার জন্য এখানে 12 কিউব হলো, তাহলে 12 12 3বার গুণ হবে। এবার এখানে যে ধরি প্রতিটি বালতিতে জলের পরিমাণ x লিটার, তাহলে প্রশ্ন অনুসারে কী হবে? 64টা বালতি তুলেছে, তাতে x লিটার জল আছে, তাহলে টোটাল যে জল সেটা ইকুয়াল টু কী হবে? যে বলেছে যে 1/3 অংশ, কি বলেছে? যে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে। এখানে অঙ্কে কি বলেছে? অঙ্কে বলেছে যে বালতি থেকে 64 বালতি, এই যে 64 বালতি জল তুলে নেওয়ার পর এখানে যে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে, তাহলে বাকি কতটা বেরিয়ে গেছে? 2/3 অংশ, মানে 2/3 অংশ বেরিয়ে গেছে, মানে 3 ভাগের 2 ভাগ বেরিয়ে গেছে। তাহলে এবার কি করব আমরা? যে টোটাল যে এই যে আয়তনটা পেলাম, এই আয়তনের 2/3 অংশ কিন্তু বালতি দ্বারা বের করে দেওয়া হয়েছে। তাহলে এখানে 64 ইন্টু এক্স হচ্ছে, এই যে এক্স ধরেছি প্রতিটা বালতিতে জলের পরিমাণ, সেই এক্স ইন্টু 64 ইকুয়াল টু, এবার 2/3 অংশ কি বলছে? 2/3 অংশ কিন্তু বের করে দেওয়া গেছে। এখানে বলেছে যে
3 অংশ জলপূর্ণ থাকে চৌবাচ্চাটি। তাহলে 2-এর 3 অংশ বের করে দেওয়া হয়েছে, তাহলে 2-এর 3 গুণ 12 গুণ 12 এত থাকলো। এবার 64 এদিকে আসলে ভাগ হবে, গুণ আকারে আছে। তো এবার কাটাকাটি করলে এখানে কি হচ্ছে যে প্রথমত হচ্ছে যে এই যে 3, এই 3 দিয়ে এই 12কে কাটলে, একটা 12কে কাটলে 4 হবে। এইবার এই 4 দিয়ে আর এই 2টা এই যে গুণ হলো 2 গুণ, এইবার এই 4 এই যে এই 2টা এখানে গুণ হলো। এইবার এই 4 দিয়ে এই 64 কাটলে 4 16 64। এবার এই 16 যে 4 4 16, এবার দুটো 12কে কাটলে 3 3 হবে। এবার সব কাটাকাটি হয়ে গেল। এবার 3 3কে 9, 9 দুগুণি, এবার 9 গুণ 2, 9 দুগুণি 18 লিটার। তাহলে প্রত্যেকটা বালতিতে জলের পরিমাণ কত হচ্ছে? 18 লিটার। 18 লিটার। পরের অঙ্ক, একটি সমকোণী চৌপল। একটি সমকোণী চৌপল আকারে বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত বলেছে 3:1, 3:2:1 এবং আয়তন বলে দিয়েছে এত ঘন সেমি হলে বাক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে। এবার আমরা কি করছি যে ধরে নিচ্ছি, যে ধরি বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 3x 2x x, তিনটে ধরে নেওয়া হলো। এইবার এর কি বলেছে যে সমগ্রতলের ক্ষেত্রফল আয়তনটা বলে দিয়েছে। এখানে কি বলেছে? আয়তন বলে দিয়েছে। আয়তন যেহেতু 384 বলেছে, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা করলে আমরা আয়তন পাবো। এবার এখান থেকে 3 দুগুণে কি হয়? 6 হয়, আর এই এক্স এক্স গুণ হলে এক্স কিউব হবে। তো এবার এই 6টা এদিকে আসলে ভাগ হবে, 384 ভাগ 6 করলে 64 হবে। 64 √3 করলে কত আসবে? 4 আসবে। তাহলে এক্স ইকুয়াল টু 4 বেরোলো। তাহলে এক্সটা 4 বেরোলো যেহেতু, এবার আমরা দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে অতএব বাক্সের দৈর্ঘ্য ইকুয়াল টু, যেহেতু 3 অনুপাতে 3 ছিল, তাহলে 3 ইন্টু 4 12 সেমি হলো। প্রস্থ 2 গুণ 4 8 সেমি হলো। উচ্চতা 4 সেমি হলো। কারণ কি? উচ্চতার অনুপাত কি ছিল? এই যে এখানে ধরে নিচ্ছি এক্স। তাহলে যেহেতু 3x, তাহলে এক্স এর মানগুলো গুণ করে করে আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে গেলাম। এবার বলেছে যে বাক্সের সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে সূত্র কি? 2 বাইরে একদম, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দৈর্ঘ্য গুণ প্রস্থ প্লাস দৈর্ঘ্য গুণ উচ্চতা প্লাস প্রস্থ গুণ উচ্চতা, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার প্রত্যেকটার মান পেয়েছি, বসিয়ে দেবো। 2 12 গুণ 8, 12 গুণ 4, 8 গুণ 4, তারপরে হচ্ছে এটা গুণ করলে 96 হচ্ছে, 12 গুণ 4 48, 4 একটা 32, এটা করলে 176, এর সঙ্গে 2 গুণ করলে 352 বর্গ সেমি হচ্ছে কি? তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল, বাক্সের সমগ্রতলের ক্ষেত্রফল। এবার পরে এটা কি বলেছে যে 4.2, এটা কি বলেছে? 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে, ঘনক বলেছে কিন্তু, নিরেট মানে পুরো নিরেট ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কু পাওয়া যায় তার আয়তন কত? তাহলে এখানে একটু ছবিতে দেখানোর চেষ্টা হয়েছে, বেশি ভালো হয়নি। যে একটা ঘনক রয়েছে, এবার ঘনকের কম কাঠ নষ্ট হবে সেই হিসাবে সর্বোচ্চ যে লম্ব শঙ্কু আমরা বের করতে পারবো তার এইবার এখানে যেটা বুঝতে হবে যে এই যে ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে এর এই যে এটা কিন্তু এই শঙ্কুর উচ্চতা হয়ে যাচ্ছে, আর এই যে শঙ্কুর যে ভূমির যে ব্যাস সেটাও এ হচ্ছে। তাহলে এখানে a/2 হচ্ছে এই শঙ্কুর ভূমির ব্যাসার্ধ হবে a/2। তাহলে এখানে আমরা লিখলাম প্রশ্ন অনুযায়ী লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা h ইকুয়াল টু হচ্ছে 4.2 ডেসিমিটার হবে। কারণ অঙ্কে বলে দিয়েছে যে এত ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে। তাহলে এখানে যে ঘনকের যে উচ্চতা হচ্ছে সেটা h ইকুয়াল টু 4.2 ডেসিমিটার। একইভাবে লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ কি হচ্ছে? 4.2 ভাগ 2 মানে 2.1 ডেসিমিটার। এবার নিরেট শঙ্কুর আয়তনের সূত্র কি? 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ, এত ঘন সেমি। এর মানগুলো বসিয়ে দিতে হবে, যে 1/3, পাই এর মান 22/7, আর এর মান এখানে 2.1 পেয়েছি, তাহলে 2.1 ইন্টু 2.1, এইচ এর মান 4.2। এবার তিনটে থেকে পয়েন্ট তুললে নিচে 1000 হবে। এবার উপরে সবগুলো গুণ করলে আসে 19,404। এবার পাশে গুণ দেখানো হয়েছে, ঠিক আছে, 19,404। এবার এটাকে ভাগ করলে কি হবে? 19.404 এত ঘন ডেসিমিটার। তাহলে এখানে আমরা সর্বোচ্চ এই নিরেট ঘনক থেকে যে শঙ্কুটা পেলাম সেটা এটা। এবার এই সেম অঙ্ক কিন্তু এবার এই ঘনক থেকে একটা চোঙক যদি কাটে, চোঙটা যদি কেটে বের করতে হয়, তাহলে চোঙের ক্ষেত্রে সেম হবে। শুধু এইবার পরিমিতিতে মেন হচ্ছে এখানে যত সূত্র আছে সূত্রগুলো মনে রাখতে হবে
এবার অঙ্কে যেটা বলেছে সেই শর্ত হিসাবে আমাদের স্টেপ বাই স্টেপ বের করতে হবে যে আমাদের কি কি দেওয়া আছে আর কি কি বের করতে হবে আর শর্তটা কি। এইগুলো বুঝতে পারলে অঙ্কগুলো সবই হয়ে যাবে। যেমন এখানে যদি চোঙ বের করি তাহলে চোঙের ক্ষেত্রে কি হবে, চোঙের ক্ষেত্রে উচ্চতা এই ঘনকের উচ্চতার সমান হবে, ব্যাসার্ধটাও আর হবে। তাহলে এখানে যে আয়তনটা কি হয়ে যাবে, এবার আয়তনটা এবার চোঙের আয়তনের সূত্র কি হয়, পাই আর স্কোয়ার ইন্টু এইচ, এই যে 1/3টা হবে না। এবার এখানে মনে রাখতে হবে যে চোঙের ক্ষেত্রে এবার চোঙের কত অংশ হয়, 1/3 অংশ হয়। চোঙের 1/3 অংশ হচ্ছে শঙ্কুটা, ঠিক আছে। সর্বদাই কোনো চোঙের 1/3 অংশ হয় শঙ্কু, ঠিক আছে। এবার কারোর যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, এবার হচ্ছে সবাই প্রথম থেকে আবার একবার দেখে নেবে, একবার দুবার দেখলে একদম ভালোভাবে সবার ক্লিয়ার হয়ে যাবে। এবার এই ভিডিওটা যদি সবাইকে সাহায্য করে থাকে তাহলে তোমরা এটাকে অবশ্যই শেয়ার করবে, আর চ্যানেলের সর্বপ্রথম হলে এটিকে সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, আর কোনো ভুল ত্রুটি হলে সাজেশন করবে, ঠিক আছে। আর এর থেকে যদি ভালো কিছু হতে পারে সেটা বলবে, ঠিক আছে। আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর অবশ্যই নেক্সট টপিক নিয়ে আবার ভিডিও আসবে, ঠিক আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই এই যে পরীক্ষাটা হচ্ছে ভালো করে দিও।